নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3:03 খবরের শুরুতেই আমি আপনাদেরকে জানাবো, সাসপেন্ডেড তৃণমূল নেতা বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি এখন বলছেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। যদিও বলেছিলেন ইস্তফা দেবেন, তবে ঘুরে গেলেন কেন জানাবো অবশ্যই। আর আমি সৈকত নিউজ রুম থেকে আপনাদেরকে জানাবো যে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো শহর কলকাতার বুকে। যদিও তৃণমূল বলছে কোথায় 5 লক্ষ, হিসেবে গড়মিল হয়েছে। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো। আর আমি আহেলি আপনাদের জানাবো আব্দুর রহিম বক্সি ঠিক কি এমন বক্তব্য আবারও রাখলেন যার জেরে বিতর্ক বেঁধেছে। তবে এখন শুক্লা আপনাদের শুরুর খবরটা দেবেন। একেবারে যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, এখনই বিধায়ক পদ থেকে ইস্তফা নয়, সাফ জানাচ্ছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিধায়কের দাবি, আমি পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু প্রতিদিন বহু মানুষের নানা কাজ করতে হয়, বিধায়ক হিসাবে তার দায়িত্ব রয়েছে। ভরতপুরে মানুষের কথা রাখতে তিনি পদত্যাগ করছেন না, এই কথাই সাফ বলছেন তিনি। বিধায়কের দাবি, তৃণমূল অভ্যন্তরীণ লড়াইতে শেষ হয়ে যাবে, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। তার বক্তব্য কি শোনাবো। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। কথা বলবো সোমা মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক সাসপেন্ড হওয়ার পরদিনই তিনি বলছিলেন যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। তারপরে 17 তারিখের একটা কথা শুনছিলাম, এখন তিনি বলছেন যে তিনি যেহেতু মানুষের কাজ করার জন্য দায়বদ্ধ, তাই মানুষের কথা মেনে তিনি ইস্তফা দেবেন না। দেখো, একেবারেই তাই। তিনি যেদিন সাসপেন্ড হন এবং তারপরেই তিনি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আগামী 22 ডিসেম্বর তিনি যে নতুন দল ঘোষণা করবেন তার আগেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, এবং তার দিনও তিনি ঘোষণা করেছিলেন যে 17 তারিখ তিনি ইস্তফা দেওয়ার দিন তিনি স্থির করেছিলেন। কিন্তু গতকালের তার যে শিলান্যাস অনুষ্ঠান এবং সেখানে মানুষের যা সমাগম হয়েছে এবং তার যা অনুগামী যারা রয়েছে, বিশেষত ভরতপুর বিধানসভার যারা তার অনুগামী রয়েছে, তারা তাকে বলেছেন যে কোনোভাবেই তিনি যেন বিধায়ক পদ থেকে ইস্তফা না দেন। তাই তিনি বলেছেন যে তিনি ভোটারদের যা আবেগ এই মুহূর্তে, সেই আবেগকে সম্মান জানিয়ে তিনি এই মুহূর্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। তার কারণ তাদের প্রচুর দাবি দাবা রয়েছে বিধায়কের কাছে, এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে তার 22 তারিখ যে তার নতুন দল হবে তার আগেই সাধারণ মানুষজনের তিনি যেভাবে সাড়া পাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি, তৃণমূল স্তরের কর্মীদের কাছ থেকে তিনি যেভাবে সাড়া পাচ্ছেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে মুর্শিদাবাদ জেলা তো বটেই, গোটা রাজ্যেও তিনি বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে চলেছেন, এমনটাই বিধায়কের দাবি। সে সঙ্গে তিনি এটাও তো দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস তাদের যে অভ্যন্তরীণ লড়াই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের কথা আবারও তিনি উল্লেখ করছেন, এবং এই দ্বন্দ্বেই তৃণমূল কংগ্রেস শেষ হবে, এটাই তো বলতে চাইছেন কি তিনি? দেখো, ভরতপুরের বিধায়ক খুব একটা নাম না করলেও কিন্তু তিনি ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন যে গতকালের তার শিলান্যাস অনুষ্ঠান এবং সেখানে যে মানুষজনের সমাগম হয়েছে এবং তারপরে একাধিক ব্লক স্তরের এবং জেলা স্তরের নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তৃণমূলেরও বেশ কিছু নেতা তার সঙ্গে যোগাযোগ করেছে, এবং তিনি খুব আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের তিনি একটা বড় ভাঙন ধরাতে চলেছেন আগামী দিনে। সেই দাবি এবং সেই হুঁশিয়ারি দিয়ে রাখছেন হুমায়ুন কবির, বোঝা যাচ্ছে। সোমা, ধন্যবাদ। নজিরবিহীন একসঙ্গে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। শহর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবাসরীয় সকাল এক অনন্য ঘটনার নজির থাকলো। যদিও এই শহর কলকাতার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এর আগেও হয়েছে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কিন্তু এবার 5 লক্ষ কণ্ঠে। আর এই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও যথেষ্ট চলছে। যদিও পরিষ্কারভাবে যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা বা সাধু সন্ত তারা বলছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু তৃণমূল বলছে যে গীতা পাঠের প্রতি সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা রাখার পরেও তারা রাজনীতির গন্ধ পাচ্ছেন। রাজনৈতিক নেতৃত্বরা, বিভিন্ন শাসক বিরোধী দল, তারা কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই। কুরুক্ষেত্রের যুদ্ধটাই ধর্মযুদ্ধ, মানে এটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা,
মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম। রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয়। তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। রাজনীতির ধর্ম কি হবে, রাজা কি করবে বা শাসক কি করবে। গীতা আমাদের সমস্ত ভারতবাসীর জীবনের মূল মন্ত্র আমরা এখান থেকে শিখি। সেখানে আহ্বান করা হয়েছে সমস্ত ধর্মের মানুষকে আজকে এখানে আসার জন্য। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমরা সেই হিসেবে আজকে এসেছি। ঐতিহাসিক মুহূর্তের আমরা সবাই সাক্ষী থাকলাম। যে প্রত্যাশা নিয়ে এখানে তোমরা এসেছিলে সেটা কি পূরণ হলো এবং কি বার্তা? আমার পূরণ হলো। আমি শান্ত মনে চুপ করে পেছনে বসে শুধু পাঠটা শুনলাম, যে জন্য এসেছিলাম। রাজনৈতিক সম্মেলন হোক বা ধর্ম সম্মেলন, কোনো বড় মাঠে যখনই কোনো বড় সমাবেশ হয় তখনই কিন্তু মাথার ভিড় নিয়ে একটা রাজনৈতিক দড়ি টানাটানি চলে। কিন্তু এই ধর্ম সম্মেলন ঘিরেও সেই প্রশ্নই তুলে দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 5 লক্ষ ভিড় কোথায় হয়েছে, ওদের ভিড় সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। এই প্রশ্ন তুলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো কালকে উপাস দিয়ে এসেছি, ফাঁকা, পুরো ফাঁকা। 5 লক্ষ সব ফালতু কথা, একদম ফাঁকা। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্মও দেখতে পারবে না এখানে। জানেই না 5 লক্ষটার কত, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। আর এই সব কিছুর মধ্যে মালদার দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ ফের একবার বিরোধীদের হুমকি দিয়ে বিতর্কে মালদার জেলা তৃণমূল সভাপতি। মালদার দাপুটের তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি, তার ফের একবার হুমকি সামনে এসেছে। বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার, মালদায় বিরোধী দলনেতাকে পা ফেলতে না দেওয়ার হুঙ্কার। ইংরেজ বাজারে তৃণমূলের সভা থেকে তৃণমূল নেতার হুঁশিয়ারিতে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে, মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তার বক্তব্য আমরা আপনাদের শোনালাম। কথা বলবো রণজয় সিংহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, আব্দুর রহিম বক্সি তিনি এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন, আর তার এই যে নতুন যে মন্তব্য যে বিরোধীদের মাথার খুলি ভেঙে দিতে হবে, বিরোধী দলনেতাকে পা ফেলতে দেব না মালদাতে, এই যাবতীয় বক্তব্য যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাইলে একেবারে তাই, কিন্তু আব্দুর রহিম বক্সি কিন্তু তার সব সঙ্গেই কিন্তু সেই বক্তব্য রাখছেন এবং তার মধ্যে যে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই বিষয়ে কিন্তু রাজ্য নেতৃত্ব কোনোভাবেই কিন্তু কোনো কর্ণপাত করছেন না। মূলত তিনি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সেটি হচ্ছে একটি মঞ্চ, সংহতি মঞ্চ, যেখানে শান্তির বার্তা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। সেই জায়গায় দাঁড়িয়ে আব্দুর রহিম বক্সি বলছেন, যারা এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী হিসাবে কাজ করছেন মালদা জেলায়, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি জেহাদ ঘোষণা করছেন। মূলত তিনি যে বলছেন যে বিরোধী যে শক্তি রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন। এবং এই জেলায় যদি সমীকরণ দেখা যায়, মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে এই মুহূর্তে মালদা জেলায় কোনো বিধানসভায় লোকসভা নিরিখে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে নয় এবং সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাংককে নিজেদের পক্ষে আনার জন্যই কিন্তু মূলত বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন। এবং বিজেপি যেভাবে এই এলাকায় মালদার 12টি বিধানসভার মধ্যে এই মুহূর্তে কিন্তু 6টি বিধানসভায় এগিয়ে রয়েছে, মালদা ইংরেজ বাজার, মালদা বিধানসভা
গাজল এবং হবিবপুর এই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ভাবেই কিন্তু দাঁত ফুটাতে পারছেন না। পাশাপাশি কিন্তু বৈষ্ণবনগর এবং মানিকচকেও এই এলাকায় বিজেপির সংগঠন অনেকটা শক্তিশালী হয়েছে এবং যার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমীক্ষা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মালদা জেলায় যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে বেশ কয়েকটি আসন তৃণমূল কংগ্রেসের হাত থেকে হাতছাড়া হতে পারে। মূলত গত বিধানসভায় 8টি আসনে তৃণমূল কংগ্রেস একেবারে সব মিলিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রণজয়, ধন্যবাদ তোমায়। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো আব্দুর রহিম বকশী তার এই বক্তব্যের পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন, এক বিশৃঙ্খল অবস্থা। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নোদাখালীতে মহিলা খুন, বাড়ির পাশের জঙ্গলে বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করেছে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং এই দুজনই নাবালক বলে এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা। একেবারে হাড়হিম করা ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী, সেখানে মহিলা খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। বাড়ির পাশের জঙ্গল, সেই জঙ্গল থেকে বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করে দিয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই দুজনই নাবালক বলে আমরা খবর পাচ্ছি। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ। কথা বলবো অশোক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। অশোক, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? চাঞ্চল্যকর ঘটনা, কারণ দুজনকে গ্রেফতার এবং এই দুজনই নাবালক। না শুভ্র, সেক্ষেত্রে বলা যায় কিন্তু একজন ছিল নাবালক, অর্থাৎ একটা নাবালক ছেলে, সে কিন্তু বাড়ি থেকে ডেকে আনে এই ভদ্রমহিলাকে। পাশাপাশি যে পাশবিক নির্যাতন করা হয়েছে, ডেকে আনার পর তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি কিন্তু নাবালক নয়। অর্থাৎ এরা দুজনেই কাণ্ডটা ঘটিয়েছে এবং কাণ্ডটা পাশবিক অত্যাচার করার পরে তাকে বাড়ির ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হয়। পরবর্তীকালে দৌড়ে পাড়া প্রতিবেশীদের কাউকে জানায় যে এরকম ছটফট করছে, তখন পাড়ার লোক এসে দেখছে যে হ্যাঁ ভদ্রমহিলা পড়ে আছে এবং তারা সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে থানায় খবর দেয়। এরপরে থানার টিম আসে। অশোক, জানতে চাইবো যে তাহলে এই গোটা ঘটনার সঙ্গে কতজন যুক্ত, কতজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে, সর্বশেষ আপডেট কে? সর্বস্ব আপডেট সুপ্রা বলা যায় এই মুহূর্তে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। মূলত তারা দুজনেই মূল অভিযুক্ত বলে জানা যাচ্ছে সুপ্রা। ধন্যবাদ অশোক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমার মার সাথে রেপ করে তাকে উলঙ্গ অবস্থায় বাগানে ফেলে দেয়। ওই বাচ্চা ছেলেটা ছোট ক্লাস 9-এ পড়ে, তার মাথায় এরকম বুদ্ধি কেন খায়, কেন কিসের জন্য এই নির্মম কাজ করে তারা? তাকে আমার মাকে দিয়ে ডাক করিয়ে নিয়ে গেছে। আমার মা খুব সহজ, খুব বোকা, খুব সরল। অভিযোগ করেছেন, অভিযোগ করেছেন, গ্রেপ্তার বা কিছু করেছেন? হ্যাঁ, ওদেরকে দুজনকে তুলে নিয়ে গেছে যতদূর আমি জানি। একজনের নাম আকাশ আর একজনের নাম কলি, ওকে সবাই কলি বলেছে রে। গত 3-4 দিন ধরে লাগাতার জি24 ঘন্টায় আমরা আপনাদের দেখাচ্ছি গোটা দেশের আকাশপথের দুর্ভোগ। ইন্ডিগো একটি বেসরকারি সংস্থা, তাদের অপারেশনাল ফেলিওরের জন্য গত কয়েকদিন ধরে কার্যত লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কারো ফিরে যাওয়ার অবস্থা নেই, কেউ এসেছেন জানানো হয়নি। আজও দেখা যাচ্ছে একই পরিস্থিতি। আর ইতিমধ্যেই কেন্দ্রের তরফে, ডিজিসি এর তরফ থেকে 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর চেয়ে ইন্ডিগোর সিওকে নোটিশ পাঠানো হয়েছে, শোকজ নোটিশ। ইতিমধ্যে যেটা ইন্ডিগোর তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 70% অপারেশন তারা ইতিমধ্যেই স্বাভাবিক করতে পেরেছেন। ডিসেম্বরের আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে এমনটাই দাবি করছে ইন্ডিগো। কিন্তু আজও দুর্ভোগের ছবি দেশের বিভিন্ন বিমানবন্দরে। আপনাদের দেখাবো দিল্লি বিমানবন্দরের ছবি। সেই দিল্লি বিমানবন্দরে আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে আজও দুর্ভোগ সমানে।
इंडिगो फ्लाइट्स कैंसिलेशन की वजह से होने वाली दिक्कतों का सामना कर रहे लोगों की मुश्किलें बढ़ती जा रही हैं। ये दावा किया जा रहा है कि जल्दी से जल्दी इसका सॉल्यूशन निकाला जाएगा। ऐसा लग रहा है कि कहीं बस स्टैंड पर आप हैं, कहीं इंटरनेशनल एयरपोर्ट पे नहीं। देखिए, लोग यहीं पर सो रहे हैं और यहीं पर आशा लिए हुए हैं। यहाँ पे इंडिगो काउंटर है। यहाँ देखिए, कुछ इनको अभी हम लोगों ने जगाया है। आप यहाँ नीचे सोए हुए हैं ज़मीन पर। पिछले कितने घंटों से आप यहाँ सोए हैं? ये मैं 8-7 घंटे से सोया हूँ। पहले तो कैंसिलेशन हुआ, फिर जब यहाँ आए तो यहाँ काउंटर पे यहाँ हड़कंप मचा हुआ था। कंफर्म बताया नहीं। तो आप यहाँ 4 बजे से कल से यहाँ पे सोए हुए हैं? जी। अच्छा, यहीं पे हैं एयरपोर्ट? कल शाम को 5 बजे इधर आया, रात को इधर किसी करके गुजारा। अभी आज सारा दिन में क्या करूँ? तो देखिए, ये दर्द है और जी न्यूज़ लगातार जो है, जी न्यूज़ का कैमरा देख के यात्री तो जग जा रहे हैं, लेकिन जो अथॉरिटीज़ हैं, जो प्रशासनिक अफसर हैं, जो जिम्मेदार लोग हैं, सरकार है, एविएशन मिनिस्ट्री है और ख़ासकर इंडिगो है, वो कब जागेगा, ये एक बहुत बड़ा प्रश्न चिन्ह बना हुआ है। लेकिन जी न्यूज़ ने भी तय किया है कि इन यात्रियों के साथ, जो कि 3 से 4 लाख यात्री जो परेशान हैं, इनके साथ ही यहीं पर हम डटे रहेंगे और इनकी जो समस्या है, जब तक जिम्मेदार लोग समाधान नहीं करते हैं, हम यहीं पर बैठे रहेंगे इन यात्रियों के साथ। कैमरा जर्नलिस्ट गोपाल के साथ अनुराग मिश्रा, जी मीडिया, दिल्ली। কলকাতা বিমানবন্দরে একইভাবে যাত্রী বিক্ষোভ, যাত্রীরা সমস্যায় পড়ছেন। কি বলছেন আপনাদেরকে দেখাবো। पब्लिक बहुत परेशान है और देख रहे हैं आप, पूरा सामान के साथ बैठे हुए हैं और सेम डे ही मैसेज आया कि आपका फ़्लाइट कैंसिल है। और प्लान बी में भी जा रहे थे, तो प्लान बी में हमें कोई अल्टरनेट ऑप्शन मिल नहीं रहा है कि इमीडिएट हमें अगरतला टाइम से अगर पहुंच जाए। बहुत प्रॉब्लम हो रही है भैया। जो एयरपोर्ट पे बैठे रहे, कब फ्लाइट मिलेगा कोई पता नहीं। गवर्नमेंट आम आदमी की सुनती क्यों नहीं है? क्या मांग है? भाई हमें समय पे पहुंचा दो ना, हम बैठ के बाहर क्या करेंगे? बोकाल থেকে কাল बोकाल থেকে 6 তারিখ बोकाल মালদ্বীপ। নিজে খাওয়ার জন্য কত মাসে অসুবিধা হচ্ছে, ধরুন কারণ এমার্জেন্সি কাজ থাকলে সে পাচ্ছে না। মানে এটা একটা এয়ারলাইনকে মানে একটা সলভ করা দরকার। এটা আচ্ছা 2 দিন 4 দিন এই যে ওয়েটিং থাকছে বা ওয়েট করতে বলছে যে 8 তারিখ 9 তারিখ ফ্লাইট আছে, আপনি বলছেন ধরুন আমি কাল 6 তারিখ এসেছি, বলছে 8 তারিখ আপনার ফ্লাইট হবে, তার আগে আজকাল ফ্লাইট নেই। এটা আমার জন্য অনেক ইস্যু, কারণ আমাকে আবার বাড়ি যেয়ে আসতে আমার অনেকটাই অনেক সময় যাবে বা আমার অসুবিধা হবে অনেক। আর এবার গোয়ার ছবি আপনাদের দেখাবো, কারণ হ্যাপেনিং গোয়া এই মুহূর্তে সেখানে বিষাদের ছায়া। কারণ উত্তর গোয়ার যে আরপোরা, সেখানে একটি নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে 25 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে দৌড়ে যায় দমকল কর্মীরা, দৌড়ে যান পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী তিনিও ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। দগ্ধ অবস্থায় প্রায় 23 জনকে উদ্ধার করা হয় সেখান থেকে এবং তারপর বেশ কয়েকজনের হাসপাতালেও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 25 জন এখনো পর্যন্ত এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন, যদিও এই মৃতের সংখ্যা এখনো বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।